নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমাদের আসন্ন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয়? মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব সৃষ্টি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রেটিনাতে। চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার কোন কোষ বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে এবং উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে? রেটিনার রড কোষ মৃদ আলোতে দেখতে সাহায্য করে। তারপর দেখো চোখের অংশগুলি কি কি? রেটিনা, কর্নিয়া, রড কোষ, কোন কোষ, আইরিস, পিউপিল, অশ্রুগ্রন্থি, অন্ধবিন্দু, পিতবিন্দু, ভিট্রিয়াস হিউমার। কর্নিয়ার কাজ কি? প্রতিসারক মাধ্যম রূপে কাঁচ ও আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা। রেটিনার কাজ কি? প্রতিবিম্ব অনুসারে দৃষ্টি সংবেদ তৈরি করা। কানের অংশগুলি কি কি? অটোলিথ, ককলিয়া ও ইউস্টেচিয়ান নালী, এগুলি হচ্ছে কানের অংশ। পরবর্তী প্রশ্ন, বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। কৌলিন্য হল হিন্দুকুল ও বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন দ্বারা 1158 থেকে 69 সনে সেন সাম্রাজ্যে প্রবর্তিত হয়। সেন শাসন পরবর্তী সময়ে এটি প্রথা হিসেবে রূপ লাভ করে। কুলীন অর্থ হল উত্তম পরিবার বা সম্ভ্রান্ত বংশজাত। সম্মান লাভার্থে প্রজারা সৎপথে চলবে, এই উদ্দেশ্যে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন। এবার আমরা দেখে নেব ইতিহাসের বিভিন্ন প্রথা। ইতিহাসের বিভিন্ন প্রথা কে কবে চালু করেছেন? দেখো কি রয়েছে প্রথমে, মনসবদারি প্রথা চালু করেছেন কে? আকবর। দাগ ও হুলিয়া প্রথা ও সেনাদের নগদ বেতন চালু করেছেন কে? আলাউদ্দিন খলজি। পাট্টা ও কাবুলিয়ত প্রথা কে চালু করেছেন? শেরশাহ। কৌলিন্য প্রথা চালু করেছেন কে? বল্লাল সেন। তিনি অদ্ভুত সাগর ও দান সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেছেন। সিজদা ও পাইবস প্রথা চালু করেছেন কে? গিয়াসউদ্দিন বলবন। 40 চক্র ও ইক্তা ব্যবস্থা চালু করেছেন কে? ইলতুৎমিশ। ডাক ব্যবস্থা কে চালু করেছেন? শেরশাহ। ঋণদান প্রথা কে চালু করেছেন? ফিরোজ শাহ তুগলক। চৌথ ও স্বদেশমুখী প্রথা কে চালু করেছিলেন? শিবাজি। রাউতোয়ারি প্রথা কে চালু করেছেন? আলেকজান্ডার রিড ও টমাস মনরো। মহলওয়ারি ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? হল্ট ম্যাকেনজি। ভাইয়াচারী ব্যবস্থা কে প্রচলন করেছেন? এলফিনস্টোন। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। ইকতাদারি প্রধান নিজামুল মুলক। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন? প্রথম কুমারগুপ্ত। অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। জগদ্দল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামপাল। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ বলে বর্ণনা করেছেন? কোন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের সনদ বলে বর্ণনা করেছেন?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি। 1935 সালের ভারত শাসন আইনকে নেহেরু দাসত্বের সনদ বলে বর্ণনা করেছেন। ভারত সরকার আইন 1935কে জওহরলাল নেহেরু দ্বারা দাসত্বের সনদ বলা হয়েছিল। এই আইনটি ভারতে ব্রিটিশ শাসন রক্ষা ও বজায় রাখার চেষ্টা করেছিল। এটি প্রাদেশিক রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছিল এবং কেন্দ্রে স্বৈরাচার প্রবর্তন করেছিল। এটি ভারতীয় পরিষদকে বিলুপ্ত করেছিল এবং একটি উপদেষ্টা সংস্থা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জল বা মিষ্টি জলের হ্রদ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, উলার হ্রদ। উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি টেকটনিক কার্যকলাপের ফলাফল। এটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ডাল হ্রদ, ভীমতাল, নৈনিতাল, লোকটাক এবং বড়পানি হল আরও কিছু গুরুত্বপূর্ণ স্বাদু জলের হ্রদ। তারপর দেখো, পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কি? মরুসাগর বা ডেড সি হচ্ছে পৃথিবীর নিম্নতম হ্রদ। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? আমেরিকার সুপিরিয়র হ্রদ। ভারতের উচ্চতম হ্রদের নাম কি? সিকিমের গুরুদংমার লেক হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ। ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? কাশ্মীরের উলার হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ বা লেগুনের নাম কি? উড়িষ্যার চিল্কা হ্রদ। রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? রান বলা হয়। মণিপুরের লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এটি কি জাতীয় হ্রদ? এটি একটি মিষ্টি জলের হ্রদ। প্যাংগং নামক লবণাক্ত হ্রদটি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? লাদাখে। পশ্চিমবঙ্গের কোন নদীতে সবচেয়ে বেশি অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? ভাগীরথী নদীতে। ভারতের কোলেরু হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদ? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী নদীর হ্রদ। এটি কেরলের অষ্টমুদি হ্রদ 1971 সালের রামসর কনভেনশনের অংশ হিসেবে গুরুত্ব পায়। 2002 সালে রামসর সাইটের আওতায় এসেছে। ভারতের মনুষ্যসৃষ্ট একটি কৃত্রিম হ্রদের নাম কি? গোবিন্দসাগর হ্রদ। চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে কোন হ্রদটি অবস্থিত? পুলিকট হ্রদ। এটি করমণ্ডল উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ। তাল শব্দের অর্থ কি? তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। উত্তরাখণ্ডের সোমশিরি, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল হ্রদগুলি কি জাতীয় হ্রদ? এগুলি মিষ্টি বা স্বাদু জলের হ্রদ। রাজস্থানের সম্বর, দিদওয়ানা প্রভৃতি হ্রদ কি জাতীয়? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ 2002 সালে রামসর সাইটের তকমা পেয়েছে সম্বর। এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পুষ্কর মিষ্টি জলের কৃত্রিম হ্রদ, লুনি নদীর ওপর অবস্থিত। হেমকুণ্ড এবং রূপকুণ্ড হ্রদগুলি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, যখন কোনো বস্তুর গতি দ্বিগুণ হবে তার গতিশক্তির কিরূপ পরিবর্তন হয়? তখন তার গতিশক্তি তার 4 গুণ হয়। যেহেতু বস্তুর গতিশক্তি দ্রুতির বর্গহারে বৃদ্ধি পায়, সেহেতু বস্তুর দ্রুতি দ্বিগুণ করা হলে এর গতিশক্তি 4 গুণ হবে। পরবর্তী প্রশ্ন, দীপিকা কুমারী নিচের কোন খেলার সাথে যুক্ত? দীপিকা কুমারী নিচের কোন খেলার সাথে যুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, তীরন্দাজি বা আর্চার খেলার সঙ্গে যুক্ত। এবার আমরা দেখে নেব ক্রীড়া সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য তথ্য। প্রথমে কি রয়েছে দেখো, ক্রিকেট খেলায় জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: অনিল কুম্বলে, কপিল দেব, বীরেন্দ্র সেহবাগ। ব্যাডমিন্টন খেলায় জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: প্রকাশ পাডুকোন, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল। টেনিস খেলায় জড়িত সানিয়া মির্জা, মহেশ ভূপতি। হকির সঙ্গে জড়িত ধ্যানচাঁদ, অজিত পাল সিং, রানী রামপাল, এসকে উত্থাপ্পা, দীপক ঠাকুর। ফুটবলের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: সুনীল ছেত্রী, সুব্রত পাল, চুনি গোস্বামী, প্রদীপ কুমার ব্যানার্জি, বাইচুং ভুটিয়া। বক্সিংয়ের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: মেরি কম, দীনেশ কুমার, জিতেন্দর কুমার। দৌড়ের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি: মিলখা সিং, পিটি উষা, হিমা সিং। কাবাডির সঙ্গে জড়িত রাহুল চৌধুরী। বিখ্যাত শুটার হলেন অভিনব বিন্দ্রা ও জয়দীপ কর্মকার। গলফ খেলায় জড়িত অনির্বাণ লাহিড়ী। দাবা খেলায় জড়িত বিশ্বনাথ আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া। ধনুর্বিদ্যার সঙ্গে জড়িত দীপিকা কুমারী। বিলিয়ার্ডস ও সকার খেলার সঙ্গে জড়িত পঙ্কজ আদবানি। দীপিকা কুমারী একজন ভারতীয় পেশাদার তীরন্দাজ। তিনি 2010 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে একটি স্বর্ণপদক জিতেছিলেন। 2012 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করেন। ভারত সরকার
তাকে 2016 সালে অসামরিক সম্মান পদ্মশ্রী দ্বারা ভূষিত করে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে বৃক্কের পরিস্রাবণ একককে কি বলা হয়? মানবদেহে বৃক্কের পরিস্রাবণ একক বা ইউনিটকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নেফ্রন বলা হয়। প্রতিটি বৃক্কে অসংখ্য পরিস্রাবণ একক থাকে যাদের নেফ্রন বলা হয়। প্রতিটি নেফ্রন স্বল্প পরিমাণ রক্ত পরিশ্রুত করে। নেফ্রনকে বৃক্ষের কার্যকারী একক বলা হয়। নেফ্রন রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত পদার্থ অপসারণের প্রক্রিয়াতে মূত্র উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, কানপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে? 1857 সালের মহাবিদ্রোহের কানপুরে নেতৃত্ব কে দেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, নানা সাহেব। নানা সাহেবের আসল নাম ছিল ধুন্দুপন্ত। তিনি ছিলেন প্রয়াত পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র। তিনি দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের উত্তরসূরি ছিলেন। 1857 সালের বিদ্রোহে তাতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনাপতি। মনে করা হয় বিদ্রোহের পতন হলে নানা সাহেব নেপালে পালিয়ে যান। রানী লক্ষ্মীবাই 1857 সালের ঝাঁসি এবং গোয়ালিয়রের বিদ্রোহের নেতৃত্বে দেন। বেগম হজরত মহল লখনৌ, আগ্রা এবং আওধে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন। কুনওয়ার সিং বিহারের জগদীশপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি কোনটি? সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম ছবি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পথের পাঁচালী। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় 1955 সালে। তিনি মোট 36টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে 29টি ছিল কাহিনীচিত্র, 5টি তথ্যচিত্র ও 2টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। পরবর্তী প্রশ্ন, কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা বা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। প্রতি বছর জানুয়ারিতে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। এটি গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল সাগরদ্বীপে অনুষ্ঠিত হয়। মেলাটি বিপুল সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে, যারা হলে পবিত্র স্নান করতে আসে। মেলায় ধর্মীয় সামগ্রী, হস্তশিল্প এবং খাবার বিক্রির বিভিন্ন স্টলও থাকে। পরবর্তী প্রশ্ন, কাচ মাধ্যমে কার গতিবেগ সবচেয়ে কম? কোন রশ্মির কাচ মাধ্যমে সবচেয়ে কম গতিবেগ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বেগুনি রশ্মির কাচ মাধ্যমে গতিবেগ সবচেয়ে কম। আলোর বেগ কাচের মধ্যে দিয়ে যাওয়ার সময় কমে যায়। এই প্রভাবটিকে অপসারণ বলা হয়। অপসারণ হলো আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে অপসারণ বেশি হয়। বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই এটি সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়। এর মানে হলো যে বেগুনি আলোর বেগ সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের রাজধানী শহর কোনটি অথবা ফ্রান্সের রাজধানী কোথায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্যারিস। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। এবার দেখো কিছু উল্লেখযোগ্য দেশ এবং তাদের রাজধানী। প্রথমে কি রয়েছে? ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? জাকার্তা। ইরাক বাগদাদ। আফগানিস্তান কাবুল। জাপানের টোকিও। চীন বেইজিং। ভুটানের রাজধানী কোথায়? থিম্পু। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রাসিলিয়া। আর্জেন্টিনার রাজধানী কোথায়? বুয়েনোস আইরেস। ফিলিপিন্সের রাজধানী কোথায়? ম্যানিলাতে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কলকাতা অধিবেশন, যেটা 1896-তে হয়েছিল। সেখানে বন্দে মাতরম সর্বপ্রথম গাওয়া হয়েছিল। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনের প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়ানি। বন্দে মাতরম গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1874 সালে। গানটি 1882 সালে বাংলা উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে পাওয়া যায় এমন দুটি কণা হলো, যেই কণা দুটি পরমাণুর নিউক্লিয়াসে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, প্রোটন ও নিউট্রন। এই দুটি কণা পরমাণুর নিউক্লিয়াসে থাকে, যাকে সাব অ্যাটমিক কণাও বলা হয়। পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস নামে পরিচিত। পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। পরমাণু এবং এর গঠন আবিষ্কার করেন বিজ্ঞানী জন ডাল্টন। সমস্ত উপাদান এবং উপাদান ছোট পারমাণবিক কণা নিয়ে গঠিত।
পরবর্তী প্রশ্ন, কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশি ক্লান্তির উদ্ভব হয়? কোন পদার্থের সঞ্চিত হওয়ার ফলে পেশির মধ্যে ক্লান্তির উদ্ভব হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে পেশি ক্লান্তির উদ্ভব হয়। পেশির ক্লান্তি বলতে ক্রমাগত ক্রিয়াকলাপের সময় বা রোগগত সমস্যার কারণে উৎপন্ন পেশি বলের হ্রাসকে বোঝায়। সহজ কথায় সময়ের সাথে সাথে উৎপন্ন পেশি শক্তির হ্রাসকে পেশি ক্লান্তি বলে। বেশ কয়েকটি কারণে পেশি ক্লান্তি হয়, যার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সঞ্চার। পরবর্তী প্রশ্ন, কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়? নিচের অপশনগুলির মধ্যে কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত নয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কানহা জাতীয় উদ্যান। কানহা জাতীয় উদ্যান হল ভারতের বাঘ সংরক্ষণের একটি এবং মধ্যপ্রদেশের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ নয়। পরবর্তী প্রশ্ন, লেবুর রসের পিএইচ এর মান কত? লেবুর রসের পিএইচ এর মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 2.5। তারপর দেখো কিছু সাধারণ জলীয় দ্রবণগুলির পিএইচ এর মান। 1 মিলিগ্রাম HCl এ পিএইচ এর মান কত? 0.0। পাচক রসের পিএইচ এর মান কত? 1.0। লেবুর রস 2 থেকে 3 বা 2.5। ভিনিগারে কত থাকে? 3.0। টমেটোর রসের পিএইচ এর মান কত? 4.1। বিশুদ্ধ জল বা চিনির দ্রবণের পিএইচ এর মান কত? 7.0। পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতের গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি ছিলেন। এম.এন. রায় 1934 সালে ভারতের গণপরিষদ গঠনের প্রস্তাব করেছিলেন। সংবিধান প্রণয়নের বিভিন্ন কাজ পরিচালনার জন্য গণপরিষদ মোট 22টি কমিটি নিয়োগ করেছিলেন। 1946 সালের 9 ডিসেম্বর নয়াদিল্লিতে প্রথমবারের মতো গণপরিষদের সভা বসেছিল এবং গণপরিষদের শেষ অধিবেশনটি হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কোনটি সবথেকে কঠিন বস্তু? অথবা মানুষের শরীরের সবচেয়ে কঠিন বস্তুটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এনামেল। দাঁতের এনামেল মানুষের শরীরের সবথেকে কঠিন অংশ। দাঁতের এনামেল শরীরের সবচেয়ে শক্ত পদার্থ। এটি সবচেয়ে বেশি খনিজ পদার্থ। এনামেল হল দাঁতের বাইরের আবরণ এবং এটি দাঁতের সবচেয়ে দৃশ্যমান অংশ। পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন? নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন আরেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি নিষ্ক্রিয় প্রতিরোধের জন্য জোরালোভাবে সমর্থন করেছিলেন। নিষ্ক্রিয় প্রতিরোধকে কাজে লাগানোর মূল লক্ষ্য ছিল জাতির জন্য স্বরাজ বা স্বাধীনতা অর্জন। তিনি বিশ্বাস করতেন যে আমাদের দেশের সেবা করা এবং বিদেশিদের শৃঙ্খল থেকে মুক্ত করাই আমাদের উচ্চ উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কোন রাজ্যে? কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কর্ণাটক রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? কে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় ছিলেন এই লর্ড ডাফরিন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে আলোচিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত? অথবা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধানের অনুকরণ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আয়ারল্যান্ড। তারপর দেখো মার্কিন সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারিক পর্যালোচনা, রাষ্ট্রপতির অভিশংসন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ও উপরাষ্ট্রপতি পদ। ব্রিটিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? সংসদীয় সরকার, আইনের শাসন, আইনসম্মত পদ্ধতি, একক নাগরিকত্ব, মন্ত্রিপরিষদ ব্যবস্থা, বিশেষাধিকার ভিত্তিক লেখ, সংসদীয় সুযোগ সুবিধা এবং দ্বিকক্ষীয় ব্যবস্থা। আইরিশ সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন এবং রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি।
পরবর্তী প্রশ্ন, মানবদেহে অ্যান্টিবডি উৎপন্ন করে কে বা কোথায় মানবদেহে অ্যান্টিবডি উৎপাদিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্লাজমা ও লসিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে অপশন সি, সিয়াচেন হিমবাহ। এটি হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম হিমবাহ। নুব্রা নদী সিয়াচেন হিমবাহ থেকে উৎপন্ন হয়। এটি বিশ্বের অমেরু অঞ্চলের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। এই হিমবাহটি পশ্চিমে সালতোরো রিচ এবং পূর্ব দিকে প্রধান কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পর্বতারোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন? পর্বতারোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অ্যানেরয়েড ব্যারোমিটার ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, কবে ডান্ডি অভিযান হয়েছিল? কবে ডান্ডি অভিযান হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 12ই মার্চ 1930 সালে ডান্ডি অভিযান হয়েছিল। সল্ট মার্চ, যা লবণ সত্যাগ্রহ, ডান্ডি মার্চ এবং ডান্ডি সত্যাগ্রহ নামে পরিচিত ছিল, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঔপনিবেশিক ভারতে অহিংস নাগরিক অবাধ্যতার একটি কাজ। 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত 24 দিনের এই পদযাত্রাটি ব্রিটিশ লবণের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে কর প্রতিরোধ এবং অহিংস প্রতিবাদের একটি প্রত্যক্ষ সংগ্রাম অভিযান হিসেবে চলে। পরবর্তী প্রশ্ন, নিচের করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ এবং সংগ্রহ করে? নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ এবং সংগ্রহ করে? কি কি রয়েছে করগুলো দেখো, সংস্থা কর, বিক্রয় কর, ভূমি রাজস্ব কর। অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, এই সবগুলি করই কিন্তু রাজ্য সরকার আরোপ ও সংগ্রহ করে। এগুলি এমন কিছু কর যা রাজ্য সরকার ধার্য বা সংগ্রহ করে। কি কি এই করগুলো? বিক্রয় কর ও এবং ভ্যাট, পেশাগত কর, বিক্রয় কর এবং ভ্যাট, পেশাগত কর, মুদ্রাঙ্ক শুল্ক, লাক্সারি ট্যাক্স, বিনোদন কর, মোটরযান ট্যাক্স, রাজ্যে প্রবেশকারী যানবাহনের উপর কর, যাত্রী পরিবহন এবং পণ্য ট্যাক্স, কৃষি আয়ের উপর কর, জমি এবং ভবনের উপর কর, ক্যাপিটেশন ট্যাক্স, খনিজ অধিকারের উপর কর প্রভৃতি কর রাজ্য সরকার আরোপ ও সংগ্রহ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তাম্র খনি কোনটি? ভারতের বৃহত্তম তাম্র খনি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মালঞ্চ খণ্ড ভারতের বৃহত্তম তাম্র খনি। কানহা ন্যাশনাল পার্ক থেকে 20 কিমি দূরে অবস্থিত মালঞ্চ খণ্ড তামার আমানগত হল ভারতের একক বৃহত্তম তামার আমানত, যা দেশের রিজার্ভের প্রায় 70% এবং HCL এর মোট তামা উৎপাদনে প্রায় 80% অবদান রাখে। পরবর্তী প্রশ্ন, বেশিরভাগ চোল মন্দিরগুলি ছিল যে দেবতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? বেশিরভাগ চোল মন্দিরগুলি কোন দেবতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শিব বা মহাদেব। চোল রাজত্বের বেশিরভাগ মন্দিরগুলি শিবকে উৎসর্গীকৃত করা হয়েছে। চোল শাসকরা কেবল শক্তিশালী বিজয়ী বীর এবং মহান প্রশাসকই ছিলেন না, মহান নির্মাতাও ছিলেন। তারা ছিলেন শিল্পের মহান পৃষ্ঠপোষক। তাদের রাজত্বকালে দক্ষিণ ভারতে সর্বাধিক দর্শনীয় মন্দির এবং চমৎকার ব্রোঞ্জের মূর্তি তৈরি হয়েছিল। এবার আমরা দেখে নেব বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা। কি রয়েছে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার, শেষ রাজা কে ছিল? নাগদাস, শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ রাজা কে ছিল? কালাশোক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ রাজা কে ছিলেন? ধননন্দ, শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ, শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অশোক। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ, শেষ রাজা কে ছিলেন? দেবভূতি এবং শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ, শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী এবং সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসিস বা প্রথম কথফিসিস, শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাসুদেব, সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কনিষ্ক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট কে ছিলেন? বিষ্ণুগুপ্ত, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সমুদ্রগুপ্ত। পুষ্যবর্তী বংশ প্রভাকর বর্ধন, শেষ সম্রাট ছিলেন হর্ষবর্ধন, শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল,
শেষ সম্রাট কে ছিলেন? গোবিন্দ পাল। শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দেবপাল। গুর্জর বা প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিশ্চন্দ্র। শেষ সম্রাট কে ছিলেন? যশপাল। আর সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম ভোজ বা মিহির ভোজ। বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। সর্বশেষ রাজা কে ছিল? দ্বিতীয় কীর্তিবর্মন। আর সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। শেষ সম্রাট কে ছিলেন? চতুর্থ অমোঘবর্মন। শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ। কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিংহ বিষ্ণু। শেষ সম্রাট কে ছিলেন? অপরাজিত বর্মন। শেষ সম্রাট কে ছিলেন? অপরাজিত বর্মন। সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। তাঞ্জোরের চোল বংশের প্রতিষ্ঠাতা কে? বিজয়লাল চোল। শেষ সম্রাট ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল। সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম রাজরাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল। প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। শেষ সম্রাট কে ছিলেন? ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। শেষ সম্রাট কে ছিলেন? কুতুবুদ্দিন মোবারক শাহ। সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। শেষ সম্রাট কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ফিরোজ শাহ তুগলক। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। শেষ সম্রাট কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? মোবারক শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি। শেষ সম্রাট কে ছিলেন? ইব্রাহিম লোদি। এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সিকান্দার লোদি। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। সুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি। শেষ সম্রাট ছিলেন আদিল শাহ সুরি এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন শের শাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।